গুজরাটের কসাই মোদিরে আনতে চাইছিল শপথের অনুষ্ঠানে। কি খায়েজ আবার চালাকি করিছে, কইছে আমরা সার্কের সব রাষ্ট্রপ্রধানরে ডাকিছি, পাকিস্তানরেও ডাকিছি, মানে ব্যালেন্স করিচ্ছে পাকিস্তান ইন্ডিয়া। হ্যাঁ, মোদি যদি কাটাল রানীকে সঙ্গে করে নিয়ে আসলো নিহিনি, আমরা কেউ মাইন্ড করলাম না। নি একা একা মোদি আসলে ওই দিনই বিক্ষোভ দেওয়া শুরু হইতো তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব। যাই হোক, এক দাবরানিতে তামিছে খায়েশ, মোদিরও স্বাদ মিটিল না, বিএনপির আশা পড়িল না। হ্যাঁ, ওই গাইড ধরবি এখন, মোদির স্বাদ না মিটিল, বিএনপির আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। এই ইলেকশন যে সুষ্ঠু হয় নাই, এটা আজকাল টিআইবির জরিপে প্রকাশ হয়েছে। মানে 70টা আসনের মধ্যে 21% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। ঠিক আছে, এক বা একেবারে জাল ভোট হয়েছে। আপনারা এইভাবে বুঝতে পারেন, ন্যূনতম একবার জাল ভোট হয়েছে, একবার। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটো হতে পারে। ভোটের আগে বাক্স ভরা হয়েছে হাসিনার মতো, জাল ভোট দেওয়া হয়েছে হাসিনার মতো, আবার ভোটারদের কাছে ভয় ভীতি দেখানো হয়েছে হাসিনার মতো। হাসিনার আমলের চাইতে কম হয়েছে, এটা ঠিক, কিন্তু সংখ্যাটা তো কম না হয়েছে। তো তাহলে লাভ হইলো কি? ঘুরে মা ঘুরছে হ্যাং। এই ইলেকশনে কেমনি ইঞ্জিনিয়ারিং করাইতে পারে সেটা নিয়ে আদি একটা প্রেডিকশন দিছিল, সেটা শুনে নিয়ে আগে খুব স্পষ্টভাবে সহজ ভাষায় বলেছিল নির্বাচনে সরাসরি বুথ দখল না কইরাও ভিন্ন কৌশলে ফলাফল পাল্টে দেওয়া সম্ভব। খুব সাধারণভাবে বলা। আগে শুনেন কি কইছিল হাদি। এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না, আপনারা দেখেন এই মানে আমার হয় কি, আমরা যখন সিডাপের মতো একটা ভারী ভেন্যুতে কথা বলি তখন এত থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম। হিসেবটা খুব সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে, একটা কেন্দ্রে মিনিমাম 10টা বুথ থাকে। তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে, প্রত্যেক কেন্দ্রে আবার পোলিং অফিসার থাকে, এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন, মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার, এরা এখানে করেন। ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি, তারা যেটা করেন 5-7 জন ডামি দাঁড় করায় দেন। ডামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি, তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেনস্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেনস্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে কুলায় উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে তো স্কুল টিচার ভাই, সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। শুনিছেন তো? নির্বাচন কমিশনের শুনে নাই, শুনিছে, করে নাই কেন? নির্বাচন কমিশনের উচিত ছিল না এটা আমলে নেওয়া, আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া, সেটা হয় নাই। যাই হোক, গত ভিডিওতে আমি জামাত এনসিপির সম্মিলিত ভোট 35% বলছিলাম, এটা ঠিক আছে, কিন্তু এটার সাথে তো আবার খেলাফত মজলিস, এবি পার্টি, অলি আহমেদের দলের ভোট যুক্ত হবে, তাই না? তাইলে এটা 38.5% হয়। এটা আমাদের জোটের ভোট, এটা হেলাফেলা করার সংখ্যা না। তার মানে আমরা ভোট পাইছি 38.5% আর বিএনপি 51%, তফাৎ 12%। আমাদের এই 38.5%টাকে আমাদের 45% নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হইতেছে কেমনে? আমরা যে 38.5% ভোট পাইছি এটা কোনো ছোট বিষয় না, কিন্তু একটা দেশে এত বড় সমর্থন একদিনে তৈরি হয় না। শুধু আমাদের ভোট বাড়ালেই চলবে না, আমাদের ভোট রক্ষা করতে হবে। এর জন্য একটা সমন্বিত একটা পরিকল্পনা লাগবে। পুরা পরিকল্পনা এক এপিসোডে দেওয়া যাবে না। তাও আজকে কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কথা আলাপ করব। আমি আগে মেলা স্ট্র্যাটেজি গলে কয়ে দিছি জামাত এনসিপি রে, কয়টা নিচে আপনারাই জানেন। আমি একটা এক্সাম্পল দিই। আমি কইছিলাম পাড়ায় মহল্লায় চাঁদাবাজি প্রতিরোধ কমিটি তৈরি করতে। এটা করলে বিএনপির বাইরে সব শক্তিকে পাড়া মহল্লা লেভেলে অর্গানাইজ করে ফেলা যেত, তাদের একটা পলিটিক্যাল কাজ দেওয়া যেত, যেটা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। ইউনিটিটা স্ট্রং হইতো। তারা জানতো কে কোথায় চাঁদাবাজি করে, তারা জানতো কার কোথায় শক্তি, তাদের নিজেদের কোথায় শক্তি। এটাই নির্বাচনী ইউনিট হিসেবে কাজ করতে পারতো। পাত্তাই দেয় নাই, কানেও তুলে নাই। চাঁদাবাজিকে একটা ন্যাশনাল পলিটিক্যাল ইস্যু বানায় ফেলা যাইতো, করে নাই। হ্যাঁ, করেন না, কিন্তু আমি তারপরেও কয়া যাই। কারণ হইতেছে কি,
যে এটা তো অনেকে শুনবে, জানবে যে এটা একটা পথ ছিল, রাস্তা ছিল। অনেকে কইতে পারেন আপনি কইয়া দিতেছেন কেন, সবাই তো জানা যাবে স্ট্র্যাটেজি, সবাই জানা গেলেও অসুবিধা নাই। আমি এমন ভাবেই বলি স্ট্র্যাটেজি, আমার তো কোনো গোপন স্ট্র্যাটেজি নাই, আমি তো কোনো দল করি না যে দলের ফোরামে যায় কইব। আর এইভাবে বলা ছাড়া সেই জন্য আমার কোনো উপায়ও নাই। আর যে কৌশলে বলবো তা চাইলেও প্রতিপক্ষ ব্যবহার করতে পারবে না। মানে আমি যদি বলি আমি একটা ম্যান্ডোলিন বেজে ভোট চামু, এটা সবাই পারবি? হ্যাঁ পারবি না। হ্যাঁ, আমি যে এককালে ম্যান্ডোলিন বাজালাম মিনি, তা জানেন না? জানেন না? ও তাই নাকি? আচ্ছা দেখেন, শুনেছেন ক্যাঙ্কা বাজাচ্ছিলাম, এখন আর অবশ্য বাজাই না। এই জীবনে তো কত কিছু বিসর্জন দিছি। যাই হোক, প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে নির্বাচনী জোট, ঐক্যবদ্ধ বাংলাদেশকে একটা ন্যূনতম পলিটিক্যাল কর্মসূচির ভিত্তিতে ক্রিস্টালাইজ করতে হবে। এর ভিত্তি হবে জুলাই বিপ্লব, 2 নাম্বার ফ্যাসিবাদ বিরোধী, 3 নাম্বার আধিপত্যবাদ বিরোধী। এই 3টে ইস্যুতে জোট। এইটারে কিভাবে ক্রিস্টালাইজ করা যাবে সেটা আমি আরেক পর্বে বলবো। আজকে কিছু প্র্যাকটিক্যাল ইমিডিয়েট পরিকল্পনা কথা কইতেছি। আজকে মূলত কিছু অর্গানাইজেশনের পরিকল্পনার কথা বলবো। তো এই যে কইছি প্রথমে 38.5 থেকে 45%, এই 6.5% কোথেকে আসবে? 6.5% আনতেই হবে, বা 7%-এর মতো ভোট কোথায় থেকে আসবে? হাওয়া থেকে পড়বে না কই থেকে আসবে? আসেন সেটা দেখি। তো এই যে 6.5% বা 7%, এটা তো কারো না কারো ভোট। কারা? কাদের ভোট? আমি খুব একটা পরিষ্কার হিসাব দিই। আমি 2টা খুব স্পেসিফিক জায়গা দেখাই দিব। স্পেসিফিক জায়গা, 1 নাম্বার নতুন ভোটার, তরুণ প্রজন্ম, যারা নতুন ভোটার হবে এই 5 বছর পরে। অনেকে মনে করে ভোট মানে একই মানুষ বারবার ভোট দেয়। না, ভোট নদীর মতো, দেশ বদলায়, মানুষ বদলায়, ভোটারও বদলায়। প্রত্যেক 5 বছর কি হয়, বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 9 থেকে 10 লাখ মানুষ মারা যায়। তার মানে ভোটটা আজকে যারা ভোট দিয়ে গেছে তার মধ্যে 50 লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না। 5 বছরে প্রায় 50 লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না। এই মানুষগুলো বড় অংশই বয়স্ক ভোটার। একই সময় নতুন ভোটার তালিকায় ঢোকে, কিছু ভোটার বাইরে যায়, মারা যায়, কিছু নতুন ভোটার তালিকায় ঢোকে। প্রায় 45 থেকে 65 লাখ তরুণ, কারণ আমাদের মৃত্যুর হার হচ্ছে জন্ম হার বেশি। তার মানে কি দাঁড়াইলো, 5 বছরে প্রায় 50 লাখ পুরনো ভোটার কমে যাবে, আর 50 থেকে 60 লাখ নতুন ভোটার ঢুকে পড়বে। মোট সংখ্যা খুব বেশি বাড়বে না, কিন্তু ভোটারদের চেহারা বদলে যাবে, ডেমোগ্রাফি বদলে যাবে, চিন্তা বদলে যাবে। এই পরিবর্তনটাই সুযোগ। যেই দল পুরনো সমর্থকদের ধরে রাখার রাজনীতি করে সে ধীরে ধীরে ছোট হয়ে যায়। যে দল নতুন ভোটারের মন জয় করতে চায় সে ভবিষ্যৎ দখল করে ফেলে। এন হিসাবটা দেখেন, আমাদের হিসাব আছে 38.5%, আমাদের দরকার 45%। এই 6.5% তো বাড়াইতে হবে। মানে দেশে যদি মোট ভোটার 8 থেকে 9 কোটি হয়, তাহলে 6.5% মানে 50 থেকে 60 লাখ ভোট। এই সংখ্যাটা শুনে বড় মনে হয়, কিন্তু বাস্তবতা দেখেন প্রত্যেক 5 বছরে এই নতুন ভোটার ঢোকে 50 লাখের মতো। তার মানে নতুন ভোটারদের বড় অংশটাকে যদি আমরা ধরতে পারি, 6.5% পাওয়া এটা অসম্ভব না। তাহলে কি করতে হবে? কলেজ বিশ্ববিদ্যালয়ে শক্ত সংগঠন গড়ে তুলতে হবে। আমাদের তো আছেই কলেজ বিশ্ববিদ্যালয়ে, আমাদের সংগঠন শক্ত। ছাত্র সংসদ নির্বাচন দাবি করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচন হইতে হবে। তরুণদের জন্য আলাদা কর্মসূচি লাগবে, সোশ্যাল মিডিয়ায় শক্ত উপস্থিতি লাগবে। শুধু ফেসবুক না, শুধু ইউটিউব না, আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, এই সব জায়গাতে উপস্থিতি বাড়াইতে হবে। তরুণদের ভোট যদি 2 থেকে 3% বাড়াইতে পারে তাহলে কিন্তু গেম চেঞ্জ হয়ে যাবে। আমাদের শিবিরের মতো একটা শক্তিশালী ছাত্র সংগঠন আছে, এনসিপির মতো তরুণদের দল আছে, তারা তরুণদের টানবে। তরুণরা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়, আর আমরা তাদেরকেই টার্গেট করব। আমরাই সবচেয়ে ভালো অবস্থানে আছি তরুণদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, বিএনপি না। 2 নাম্বার, হতাশ মানুষ। কিছু মানুষ এখন বিএনপি শাসন দেখে হতাশ হবে, প্রতিহিংসা দেখে হতাশ হবে, চান্দাবাজি ধান্দাবাজি দেখে হতাশ হবে, সন্ত্রাস দেখে হতাশ হবে। কিছুদিন পরে ইকোনমির অবস্থা তো জয় বাংলা হয়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। আগেই কয়ে রাখলাম, আবার এর জন্য আমার দোষ দিয়েন না। সরকার তার খরচার জন্য টাকা ছাপাইতেছে ঋণ করিয়া। এই যে রমজান আসতেছে, আপনি দেখেন জিনিসপত্রের দাম কেমনে পাগলা ঘোড়ার মতো বাড়তে থাকে। ডলারের দাম বাইরে গেছে, ডলার প্রতি 1 টাকা। এই ইলেকশনের পরপরই দামও অলরেডি বাইরে গেছে জিনিসপত্রের। দেখেন খেসারি ডাল আগে ছিল 85 থেকে 90 টাকা কেজি, এটা বাইরে 100 টাকা হয়েছে। পেঁয়াজ 50 টাকা থেকে 60 টাকা হয়েছে।
দেশি রসুন 90-100 টাকা থেকে 120 টাকা হয়েছে। পাইকারি পর্যায়ে সোয়াবিন তেল লিটার প্রতি 185 থেকে 95 টাকা হয়েছে। আর পামেল বিক্রি হয়েছে 155 থেকে 165 টাকা লিটারে। পেঁয়াজের দাম বাড়ছে, মাংসের দাম বাড়ছে। এই প্রসঙ্গে এটা মৌলানা ভাসানীর কৌতুক মনে পড়ে গেল। আমি মনে হয় আগে কইছিলাম এই কৌতুকটা, যদি না শুনে থাকেন তাহলে শুনেন। তো মৌলানা ভাসানী বক্তৃতা দিচ্ছে, তার পাশে বসে আছে মশিউর রহমান জাদু মিয়া। জাদু মিয়া কিন্তু জিয়াউর রহমানের সরকারে ছিল, মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল, জিয়াউর রহমানের সেকেন্ড ম্যান ছিল বলতে পারেন, ন্যাপের মশিউর রহমান জাদু মিয়া। ওনার মেয়ে আবার এখন বিএনপি করে, মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে। তো মৌলানা ভাসানী বক্তৃতা দিতেছে, জ্বালাময়ী বক্তৃতা দিতেছে। চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, মদের দাম বাড়ছে কিনা কইবার পারব না, জাদু মিয়া কইবার পারবো, বুঝছাও? মানে জাদু মিয়া নাকি ছিল আর কি হিসেবে প্রচুর একটা সিস্টেমের মধ্যে বেস্ট অফ বেস্ট ছিল আর কি, জানা যায়। ও আচ্ছা আচ্ছা, আর একটা কথা কয়ে রাখি আপনাদের, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ টিনিয়োগ করেন তাদের কই, করেন নাকি অনেকে? হ্যাঁ, এটা বুদ্ধি শিখে দেবো, টেকা টেকা কলে পাবেন। হ্যাঁ, লাভ করতে চান যদি আমি কয়ে দিই, তবে কন্ডিশন আছে, আমার কলে 10% দেওয়া লাগবে, বুঝছাও? লাভের দুই ভাবে লাভ করতে পারবেন। ইলেকশনে পরে যে দল জিতে তাদের সাথে রিলেটেড কোম্পানিগুলোর শেয়ারের দাম ইউজুয়ালি বাড়ে। এখন বাড়বি, আপনি খুঁজে দেখেন, যেমন ধরেন ঢাকা ব্যাংক বাড়বি, ন্যাশনাল ব্যাংক বাড়বি, মুন্নু গ্রুপের বাড়বি, আরো কি কি আছে খুঁজে দেখেন। এইগুলা শেয়ারের দাম দাই করে বাড়বি কয়েকদিন। হ্যাঁ, শেয়ার থাকলে, এদের শেয়ার থাকলে বেঁচে দেন, ক্যাশ করে ফেলেন। আর জামাতের কোম্পানিগুলোর শেয়ার কমবি, দাই করে কমবি। কি আছে? ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে, এইগুলো আর কি কি বা আছে, দেখেন, খুঁজে দেখেন আর কি, দাই করে কমবে। আপনি শেয়ার মার্কেটে যাই খোঁজ নেন, আমার কথা সত্য কিনা আমি না দেখেই কইলাম। তো যেগুলো কমবি সেগুলো শেয়ার এখন কিনে রাখবেন। জামাতের কোম্পানিগুলো শেয়ার, ইসলামী ব্যাংকের, ইবনে সিনা শেয়ার। বিএনপি কোম্পানি এই যে বেরিয়েছে, এটা বেশি দিন থাকবে না। জামাতের কোম্পানিগুলো কমাও বেশি দিন থাকবে না। মাঝখান থেকে আপনার লাভ, আমার কমিশন কলে দিয়েন কলে, বেশি না, 10%। আর কারা হতাশ হবে? ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, দোকানদার। এদের উপরে প্রথম চাঁদাবাজেরা টার্গেট করে। এরা বিরক্ত, বিব্রত অবস্থায় থাকে, অসহায় অবস্থায় থাকে। এদের মধ্যে সংগঠন এবং প্রচারণা তৈরি করতে হবে, তাইলে দেখবেন আপনি দ্রুত জনমতকে অর্গানাইজ করে ফেলতে পারছেন। এবার আসেন আলাপ করি কিছু জায়গায় সংগঠন নাই, যেখানে সংগঠন করা নিয়ে এটা খুব জরুরি জায়গা। 1 নাম্বার, গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন করতে হবে। যত জায়গায় শ্রমিক আছে সবগুলো জায়গায় শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। এটি নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে। এটা শ্রমিকদের অধিকার, এটা সাংবিধানিক অধিকার। আমার সংবিধান স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত, আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এমনকি গার্মেন্টস বায়ার যারা, আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি, সেখানেও আমাদের শ্রমিকদের অধিকার সম্পর্কে একটা পজিটিভ, ইতিবাচক ধারণা জন্মাবে। শ্রমিকদের বার্গেন করা, কালেকটিভ বার্গেনিং এজেন্ট হওয়া, এইটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা অধিকার। আমাদের শ্রমিকদের এই অধিকার দিতে হবে। এটা নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে। দরিদ্র মানুষেরা যত বেশি সংগঠিত হবে, তত আমরা শক্তিশালী হব, তত এই এলিট রাষ্ট্র আমাদের কাছে নত হবে। যে সমস্ত শ্রমিক ইউনিয়ন লুটেরাদের কবলে আছে, তাদের সেই লুটেরা নেতৃত্বকে উৎখাত করতে হবে। যেমন ধরেন শাহজাহান খান, সে ছিল বাস শ্রমিকদের নেতা। বিএনপির নজরুল ইসলাম, সেও কিন্তু শ্রমিকদের নেতা, কিন্তু উনি কিসের শ্রমিক বলেন? এই সমস্ত নেতা রাখা যাবে না, শ্রমিকদের নেতা হইতে হবে শ্রমিককে। এরপরে রিক্সা শ্রমিক, আমরা ঢাকায় দেখছি রিক্সা শ্রমিকরা আমাদের বর্ষা বিপ্লবে কিভাবে অংশ নিছে। ওই যে সুজন যে স্যালুট দিছিল রিক্সার উপরে দাঁড়ায়, সেও তো রিক্সা শ্রমিক, তাই না? এমন একটা পলিটিক্যালি চার্জড ক্লাস তাদের এই বিপ্লবের পরে কেউ সংগঠিত করার কাজ করলো না। এমনই বেকুব বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। আমি দেশে থাকলে ঢাকার রিক্সাওয়ালাদের প্রথম অর্গানাইজ করতাম, তাদের মহাসমাবেশ করতাম, সম্মেলন করতাম, তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতাম। রিক্সা দিয়ে আপনি মেসেজ ছড়াইতে পারবেন দ্রুত। রিক্সা পলিটিক্যাল ভেহিকল বাংলাদেশের জন্য। আর ঢাকা শহরের রিক্সা সংগঠন, হকারদের সংগঠন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন আপনার হাতে থাকলে আপনি ঢাকার রাজা। দাবরানি দিয়া চান্দাবাজ ধান্দাবাজদের উড়াই দিতে পারবেন। সরকার কাঁদবে। এই রিক্সাওয়ালা দিয়ে কি করা যায়, এটা অনেকভাবে কাজ করা যায়, শুধু পলিটিক্যালি না। আমি বলি, আমি মার্কেটিং এ, বিজনেসেও কাজ করেছি। মজার একটা গল্প আছে, শুনবেন? আজ বলি, আসেন শুনে। আপনাদেরকে জানা আছে কিনা যে আমি কলে দরবেশ বাবার বেক্সিমকো ফার্মায় কাজ করেছি? জানেন, ওইখানে আমার মাহমুদ ভাইয়ের সাথে পরিচয়, মাহমুদুর রহমানের সাথে। তখন তিনি শাইনপুকুর সিরামিক্সের এবং হাউজিং ছিল ওটার এমডি। যাই হোক, এই বেক্সিমকোতে আমি আপনাদের পরিচিত বেশ কয়েকটা ব্র্যান্ড নিয়ে, আপনারা চেনেন, এই নামগুলো জানেন, ওষুধের ব্র্যান্ড কাজ করছি, প্রোডাক্ট ম্যানেজার ছিলাম। যেমন ধরেন নাপা। হ্যাঁ, এই নাপা নাম হইলো কেমনে জানেন? জানেন না? NAPA, প্যারাসিটামলের কেমিক্যাল নাম আছে, N-অ্যাসিটাইল প্যারা অ্যামাইনোফেনল।
এই প্রথম অক্ষর নিয়ে নাপা, এন এর এন, অ্যাসিটাইলের এ, প্যারার পি আর অ্যানাইনোফেনলের এ, এই দিয়ে নাপা। তারপরে অ্যারিস্টোভিট বি, অ্যারিস্টোভিট এম, ওইগুলো আমার প্রোডাক্ট ছিল। আর একটা প্রোডাক্ট ছিল, এখন হয়তো চলে, কিন্তু আমাদের সময় আমরা যখন ছিলাম প্রোডাক্ট ম্যানেজার, ওই সময় ওইটা নাম্বার 1 প্রোডাক্ট ছিল দেশের, শুধু বেক্সিমকোর না, দেশের। আমাদের নিওসেপটিনার গ্যাস্ট্রিকের ওষুধ, এটার মার্কেটিং হয়েছে কেমনে জানেন? রিক্সা দিয়া মার্কেটিং হয়েছে। কেমনে জানেন? ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে না, ওরা মোটরসাইকেল করে ডাক্তার ভিজিটার্স দেখেছেন না? ডাক্তার চেম্বারের সামনে থায় ঠায় মোটরসাইকেল, হাসপাতালের সামনে থায় ঠায় মোটরসাইকেল, দেখেছেন না? তো ইনস্ট্রাকশন দেওয়া ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকে যে একদিন রিক্সা নিয়ে কাজ করতে হবে, মানে ডাক্তার ভিজিটে যাইতে হবে মোটরসাইকেল ছাড়া। আগে কলে দিন চুক্তিতে রিক্সা পাওয়া যেত, কিন্তু ওই সময় আমরা শর্ত দিয়েছিলাম যে দিন চুক্তিতে রিক্সা যাওয়া যাবে না, সারাদিন আলাদা আলাদা রিক্সা নিতে হবে। রিক্সায় উঠা রিক্সাওয়ালার সাথে আলাপ জুড়তে হবে, কই খায়, কোথায় থাকে, কোথায় কোথায় যায়, খায় কোথায়, কখন খায়। তো আমাদের তো জাতীয় অসুখ 3টা, জানেন তো? জানেন না? 3টা জাতীয় অসুখ, গ্যাস্ট্রিক, আমাশা, কুরকুরানি। তো আলাপ শুরু করার পরে তার যে গ্যাস্ট্রিকের সমস্যা সেটা বের হয়ে যেত। রিক্সা থেকে নামার টাইমে ভাড়ার টাকা দেওয়ার সাথে সাথে এক স্ট্রিপ ওই নিওসেপটিনার হাতে ধরে দিত রিপ্রেজেন্টেটিভ, আর বলতে এটা খায় দেখেন, দিনে 2 বার, সকালে আর রাত্রে, দেখেন কেমন লাগে, কেমন কাজ হয়। রিক্সাওয়ালা খাইতো, ভালো হইতো, মুখে মুখে ছড়াইতো। তখন এটা দাই 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 করে বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত পণ্য হইয়া গেল এটা নিওসেপটিনার। অনেকে আবার উচ্চারণ করতে পারতো না, কইতো নিওসেপটিপিন। ওষুধের দোকানে যাই কত নিওসেপটিপিন আছে। তো এই রিক্সাওয়ালাদের সংগঠন বানাইতে হবে। আবার রিক্সাওয়ালার সংগঠন বানাইতে যে জামাত বা এনসিপির অঙ্গ সংগঠন বানায়েন না, পিওর গণসংগঠনের রূপ দেন। মুশকিলটা হইতেছে জামাতের শ্রমিক কল্যাণ আছে একটা সংগঠন, সেটা আবার জামাতের অঙ্গ সংগঠন। এনসিপিরও তাই, অঙ্গ সংগঠন আর গণসংগঠন আলাদা জিনিস। তাহলে গণসংগঠন আর অঙ্গ সংগঠনের মধ্যে আলাদা কি বিষয়টা, এটা একটু বুঝে দেখি। হ্যাঁ, অঙ্গ সংগঠন হচ্ছে রাজনৈতিক দলের একটা ছায়ারূপ ওই সেক্টরের মধ্যে। ধরেন ছাত্রদের মধ্যে বিএনপির ছায়ারূপ হইতেছে ছাত্র দল, ছাত্র দলের কাজই হইতেছে বিএনপির যা কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু গণসংগঠন হইতেছে এটা ছাত্রদের নিজস্ব সংগঠন, একদম ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। যেমন ধরেন ছাত্র অধিকার পরিষদ, এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। ছাত্র শক্তি নাহিদদের যে দল ছিল, এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে। এইটার উপরে কোনো ফাদার অর্গানাইজেশন ছিল না রাজনৈতিক দলের। এইগুলো হইতেছে গণসংগঠন, জনগণের সংগঠন, ছাত্রদের দাবি নিয়ে কাজ করে। রাজনৈতিক দলের সাথে কথাবার্তা হইতে পারে, তার সাথে ঐক্য হইতে পারে, রাজনৈতিক দলের লোকেরা ওই গণসংগঠনের মধ্যে কাজ করতে পারে, কিন্তু ওইটা গণ হিসাবেই থাকবে। এটা এই দলের অঙ্গ সংগঠন না, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না, কারো পাঁচাটা সংগঠন না, তার নিজস্ব স্বাধীন সিদ্ধান্তে সে কাজ করে। এইভাবে রিক্সাওয়ালাদের সংগঠনকে জামাত বা এনসিপির অঙ্গ সংগঠন বানায় না, পিওর গণসংগঠনের রূপ দেন। সবাই কাজ করেন ওর মধ্যে, সবাই মিলে কাজ করেন, সবাই মিলে সংগঠনটা তৈরি করতে হেল্প করেন, কিন্তু আপনার ইডিওলজি, আপনার আদর্শ, আপনার রাজনৈতিক আদর্শ, আপনার রাজনীতি ওইটার উপরে চাপাই দিয়েন না। তাদের বাস্তব জীবনের সংকট নিয়ে তারা সংগঠিত হবে। যেমন ধরেন লাইসেন্সিং, রিক্সার গ্যারেজের ভাড়া, রিক্সা শ্রমিকদের জন্য পরিষ্কারভাবে আইন নাই, বাস্তবে কার্যকর হয় না। অনেক শ্রমিক রিক্সা কেনার জন্য উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়, তাদেরকে সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। রিক্সা শ্রমিকের জন্য কোনো ধরনের সামাজিক নিরাপত্তা নাই, তাদের কোনো চিকিৎসার ফ্যাসিলিটি নাই। এইগুলোই হবে দাবি। এইবার নারী প্রশ্ন। নারী প্রশ্ন নিয়ে নির্বাচনের সময় আমাদের প্রতিপক্ষ আক্রমণ করে আমাদের নাস্তানাবুদ করতে চাইছে। জামাতের নারী সংগঠন সবচেয়ে বড়, তারা ইলেকশন টাইমে নারীদের যত বড় মিছিল করেছে দেখেছেন না? দেখেন দেখেন, না দেখে থাকলে দেখেন। দেখেছেন বাংলাদেশের নারীদের অত বড় মিছিল কখনো হয় নাই। তাও হাতে গোনা কিছু তথাকথিত নারীবাদী, যাদের বাংলাদেশের মানুষ নারীবাদী বলে, তারা আমাদের দাবরানির উপরে রাখে। তারা নারীবাদী কারা জানেন না? জানেন না? ও দেখেন না? আমি তো দেখেছিলাম। আবার দেখেন এডিটর সাহেব, দেখে দেন গানটা, না দেখে দেন, মিচিয়ে না দেখেন, বেশি দেখেন না। আমরা নারীবাদী কারণ আমরা খুশি হতে চাই, আমরা নারীবাদী, আমরা নারীবাদী কারণ আমরা সুখী হতে চাই, আমরা নারীবাদী, আমরা নারীবাদী কারণ আমাদের অন্য উপায় নাই, আমরা নারীবাদী।
দেখেছেন, এরা হইতেছে নারীবাদী। তো এই দাবরানি, এদের দাবরানি বন্ধ করতে হবে। বর্ষা বিপ্লবের নারীরা ফ্রন্ট লাইনে থেকে ফাইট করলো, আর তারাই বিপ্লবের পরে আড়ালে চলে গেল। এনসিপি তো ব্যাপক সংখ্যক নারী নেতৃত্ব আছে। গার্মেন্টসে আমাদের এত নারী কর্মী কাজ করে, অথচ বাংলাদেশে শক্তিশালী নারী সংগঠন নাই, বিশেষ করে দরিদ্র নারীদের সংগঠন নাই, সব এলিটদের সংগঠন। এটা আমাদের বড় ব্যর্থতা। আপনি দেখেন, কাজের বুয়া হিসেবে একটা বড় অংশের নারী কাজ করে। তাদের বেতন কি হবে, তাদের নিরাপত্তা কি হবে, তারা কোন পরিবেশে কাজ করবে, তাদের জন্য কথা বলার কেউ নাই। এটা আমাদের বড় ব্যর্থতা। আমাদের দ্রুতই নারী সংগঠন গড়ে তুলতে হবে, এবং দরিদ্র নারীদের সংগঠন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নারী সংগঠন আমরা গড়ে তুলতে পারি। আমাদের এখনই একটা জাতীয় নারী সমাবেশ আর নারী কনভেনশন করে জাতীয় নারী সংগঠন গড়ে তুলতে হবে। নারী নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, যেটা প্রো জুলাই, যেটা প্রো বাংলাদেশ, যেটা আগ্রাসন বিরোধী, যেটা ফ্যাসিবাদ বিরোধী, প্রো পোর, দরিদ্র বান্ধব। এটাকেও গণসংগঠনের রূপ দিতে হবে। কোন ইডিওলজিক্যাল বা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন করা যাবে না। আজকে বললাম আমাদের সম্ভাব্য কৌশলের প্রথম পর্ব। এর পরের পর্বে আমাদের আরো গভীর সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে আলাপ করব। এরকম আমি 4টা এপিসোড করব, আজকে প্রথম এপিসোড। তো এই যে 38.5%, এটা কোনো শেষ না। 38.5% হলো শুরু। এই দেশে 38.5% মানুষ পরিবর্তন চাইছে। এটা ছোট না, এটা অনেক বড় অর্জন। এটা প্রমাণ করে একটা শক্তিশালী বিকল্প রাজনৈতিক বিকল্পের মধ্যে তৈরি হয়েছে। ভোট কিন্তু স্থির না, ভোট বদলায়, প্রজন্ম বদলায়, অর্থনীতি বদলায়, মানুষের প্রত্যাশা বদলায়। যেই দল সংগঠন করে সেই দল টিকে, যে দল মানুষের বাস্তব জীবনের পাশে দাঁড়ায় সে দল বাড়ে। আমাদের কাজ এখন উত্তেজনা না, আমাদের কাজ কাঠামো, আমাদের কাজ শৃঙ্খলা, আমাদের কাজ মানুষের আস্থা অর্জন। 38.5কে 45% করা অসম্ভব না, খুবই সম্ভব। আমি হিসাব করে দেখাই দিলাম, কিন্তু সেটা হবে স্লোগানে না, সংগঠনে, হতাশায় না, ধৈর্যে, অভিযোগে না, বিকল্প দিয়া। আজ যারা ক্ষমতায় আছে তারা সরকার চালাবে, ধান্দা করবে, টাকা পয়সা কামাবে, এবং পাবলিকে বিরক্ত হবে তাদের উপরে। আর আমরা কাজ করব মাঠে, বাজারে, মানুষের কাতারে। 5 বছর পরে একটাই প্রশ্ন হবে। সেই প্রশ্নটা এইটা না যে কে বেশি চিৎকার করছে, বরং প্রশ্নটা এইটা হবে কে বেশি সংগঠন করছে, কে মানুষের কাছে বেশি গেছে, কে মানুষের পাশে ছিল, কে মানুষের দুঃখের কথা বলছে, কে মানুষের কষ্টের কথা বলছে। সেটাই হবে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ, সেটাই হবে বাংলাদেশের প্রকৃত আজাদি। ইনকিলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি, আজাদি।